তাকে বাস্তবের মাটিতে পা রাখার জন্য চেষ্টা করলেন। মধুমিতাদি অনেক বাস্তবকে তো ফেস করতে হবে, এই বাস্তবতাটা সামনে মানে বাস্তবতাটা ফেস করতে শেখানো বা তার প্রমোশন যাতে হয় চেষ্টা যিনি করলেন তিনি খুব প্রণব দিদিকে আমি বিচার কথা বলার জন্য। অমরকে কথা কবে বা কবির ভাষায় বলতে গেলে আছে জন্ম আছে মৃত্যু। আজকে এখানে দাঁড়িয়ে চোখের জল ফেলতে হচ্ছে, কিন্তু আজ হচ্ছে এমন একটা দিন ব্যাগে করে লুকিয়ে একটা ক্যাডবেরি নিয়ে আসবো, মধুমিতা থেকে জিজ্ঞাসা করবো তুমি কোথায় আছো, যাবো ব্যাগের চেনটা খুলে ক্যাডবেরিটা দেবো আর আলতো করে জড়িয়ে ধরে বলবো হ্যাপি বার্থডে মধুমিতা দি। আজকে হচ্ছে এমন একটা দিন যেদিন জন্ম মৃত্যু সব একাকার হয়ে গেল। সবাইকেই চলে যেতে হবে চিরনিদ্রাদেশে, সবাইকেই চলে যেতে হবে না ফেরার দেশে, কিন্তু সেই যাওয়াটা যদি তাড়াতাড়ি হয়, সময় আগে হয়, তাহলে বুকের বেদনাটা টনটন করে ওঠে। আমাদের আত্মীয় স্বজন আছে, অনেকের সঙ্গে কতদিন দেখা হয়নি, কিন্তু যাদের সঙ্গে চাকরি করি কাজ করি ঝগড়া আছে, বিবাদ আছে, মত পার্থক্য আছে, ভালোবাসাও আছে। কারণ সময়টা তাদের সঙ্গে সারাদিন যে সময়টা অতিবাহিত করি কখন যেন তারা প্রাণীর মানুষ হয়ে যায় এটা আমরা বুঝতে পারি না। আত্মীয় থেকেও পরম আত্মীয় হচ্ছে আমার সহকর্মীরা। মধুমিতাদির সঙ্গে এই কলেজে আমার পরিচয় একটু অন্যভাবে। সবে জয়েন করেছি 2014-তে, জয়েন করার পরেই বড়দিনের ছুটি। মধুমিতাদি কোথা থেকে আমার টেলিফোন নাম্বারটা জোগাড় করেছেন। আমি তখন বাংলা বিভাগ ছাড়া কারোরই সেরকম নাম জানি না, তো একটা ফোন পেলাম। মধুমিতাদি বললেন তুমি প্রণতি? আমি বললাম হ্যাঁ দিদি, আপনি কে? বলে আমি মধুমিতাদি, অঙ্ক বিভাগ। বললো তুমি তো কাছে থাকো শুনেছি, কোথায় তোমার বাড়ি? আমি বললাম কলেজের অপোজিটে। বললো তাহলে আমি কাউকে পাচ্ছি না, 12 তারিখ কিন্তু বিবেকানন্দের মিছিলে তুমি আমার সঙ্গে হাঁটবে। সেই দিন খুব কাছ থেকে মধুমিতাদিকে দেখা, হাতে হাত ধরে হাঁটা, কারণ ওনার হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, তারপর উনি রিক্সায় উঠলেন। সেই দিন মানুষটাকে অন্যভাবে দেখলাম। বিবেকানন্দের বাণী, বিবেকানন্দের আদর্শ, বিবেকানন্দের দেখানো পথে যেন মনে হয়েছে একটা প্রদীপ জ্বলছে। সেদিন যখন আমি মধুমিতাদিকে সেই শ্রদ্ধা জানানোর জন্য ওনার বাড়িতে গেলাম, সেই প্রশান্ত মুখ কি অপূর্ব সুন্দর। সেই প্রথম 14 সালে যেমন দেখেছিলাম, তারপরে হয়তো শারীরিক কারণে কিছুটা উনি মানে ক্ষণভঙ্গুর চেহারা হয়ে গেছিল, কিন্তু বিশ্বাস করুন শেষ দিনে যেন মনে হচ্ছে ঈশ্বর তার যত সৌন্দর্য ওই মধুমাখা মুখটাতে দিয়েছে। নাম হচ্ছে মধুমিতাদি। মধুর সঙ্গে মিশ্রিত যে নাম, যেমন দেখতে মধুমাখা তেমন বিনয় মধুমাখা স্বভাব, আর তেমনই হচ্ছে মধুমাখা কণ্ঠ। বাংলা বিভাগের পক্ষ থেকে তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা যতটা জানানো যায় জানাচ্ছি, কারণ এই বিভাগের সঙ্গে তার অঙ্গাঙ্গী যোগ। যখনই গান, যখনই অনুষ্ঠান শেষ, এবারের 21শে ফেব্রুয়ারিতেও মধুমিতাদিকে আমি অনুষ্ঠান সূচিতে রেখেছিলাম, বলেছিলাম তুমি একটা গান গাইবে। বললেন প্রণতি আমার গলার কি অবস্থা, কিন্তু আমার অনুরোধে উনি গান গাইলেন। হয়তো আমার তো সেটা শুনেই বেজেছে, উনি নেবে বললেন বড্ড বেশিও গাইলাম না প্রণতি? আমি বললাম না, তুমি যে উঠলে, তুমি যে গাইলে, তুমি যে আমাদের আনন্দ দিলে, এটাই। অনেকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, তো মধুমিতাদি হচ্ছে এমন একজন মানুষ যার সঙ্গে আমার কোনো মতবিরোধ হয়নি। অলকেশ একটা কথা মনে করিয়ে দিল, যখন জানতে পারলাম
যে উনি চাকরিতে রয়েছেন এতদিন কিন্তু উপযুক্ত সম্মানটা পাচ্ছেন না, অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে রয়েছেন, তখন হয়তো অনেকেই ওনাকে অনেকবার বলেছে মধুমিতা দিয়ে প্রমোশন দিতে হবে, তো আমার জেদ চেপে গেছিল। উনি তো নিজে কিছুই করবেন না, যতটা পারলাম ওনার পাশে থাকলাম, এবং আমার আজকে ভালো লাগছে এটা ভাবতে কি অন্তত স্বীকৃতিটা তিনি পেয়ে গেলেন। তো রাজেশ খান্নার সিনেমার একটা কথা আজকে আমার এই মুহূর্তে মনে পড়ছে যে জিন্দেগি লম্বা নয়, জিন্দেগি বড় হতে হবে। সেই বড় মাপের মানুষটা আমাদের কাছ থেকে চলে গেল চিরকুমের দেশে, চলে তো গেল না, স্মৃতিতে রইল। আর আমাদেরকে একটা শিক্ষা হয়তো দিয়ে গেল যে শরীর যদি কোনো সতর্কবাণী করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। হয়তো মধুমিতাদি, কারণ আমার অনেক সময় মনে হয়েছে উনি হাঁপাচ্ছেন, সিঁড়িতে উঠতে কষ্ট হয়েছে, কিন্তু ওই ছাত্রছাত্রীদের কথা ভেবেছেন, আমাদের কথা ভেবেছেন, নিজের শরীরের কথা কোনোদিনও ভাবেননি। আর কি আমরা কত রকম পোশাক আশাক সাজগোজ বাহুল্যতা নিয়ে রয়েছি, উনি কিন্তু অন্তরের সৌন্দর্যময়ী ছিলেন। অত্যন্ত সাধারণ একটা শাড়ি, হয়তো কপালে টিপ, কোনোদিন কানের দুল নেই, এই নিয়েই হচ্ছে আমাদের মধুমিতাদি। মধুমিতাদি, তুমি যেখানেই থাকো ভালো থাকো, আমাদের সাহস যোগাও, আমাদের ছোট ছোট স্বপ্নগুলো তোমার আশীর্বাদে পূরণ হয়। ধন্যবাদ। একেবারে সত্যি কথা। মধুমিতাদিকে শেষ সজ্জায় যারা দেখেছেন, একেবারে মনেই হচ্ছিল না যে মধুমিতাদি চলে গেছেন, এবং মধুমিতাদিকে বিছানায় শুয়ে আছেন, মনে হচ্ছে এক্ষুনি উঠে পড়বে, কেমন আছো সব, কখন এলে। সুপর্ণাদি গালটা ধরে বললেন, এরকম করে চলে যেতে পারো না তুমি। আমার মনে হচ্ছিল ওটা সুপর্ণাদির হাত নয়, আমাদের সবারই হাত মোদার ওটাই করতে চাইছে আমরা মধুমিতাদি। এরকম করে চলে যাওয়া যায় না, আপনি যেতে পারেন না। তো আমি এখন আমাদের ছাত্র রোহন, রোহিত এবং তোমরা তিনজনে মধুমিতাদির কে একটু মা প্রদান করো। আমি এখন সরজিৎকে অনুরোধ করব দু চার কথা বলতে। আমি অন্য কথা বলে শুরু করি, যেটা খুব সংক্ষেপেই বলবো। এই যে ছবিটা দেখছেন, এখানে যতগুলো ছবি আছে, একটা জিনিস কমন সবার মধ্যে, সেটা হচ্ছে ওই হাসি মুখটা। তো আমার কাছে না ওই হাসিটা হচ্ছে প্রাণের প্রতীক, জীবনের স্বতঃস্ফূর্ততার প্রতীক। তো আমরা তোকে আজকে তার স্মৃতিচারণ করছি, তো আমি সবাইকে অনুরোধ করবো চোখে জল নিয়ে না, হাসি মুখে তার স্মৃতিচারণ করুন। উনিও এইটাই চাইবেন, মৃত্যুর ওপারে যদি কোনো জীবন থেকে থাকে, যদি উনি আমাদের দেখছেন, দেখে থাকেন, এখন দেখছেন, উনিও চাইবেন আমরা ওনার মতো ওই হাসি মুখটা নিয়ে যেন সারা জীবন বাঁচি, এবং ওনাকে হাসি মুখেই যেন স্মরণ করি। সবাইকে অনুরোধ করবো চোখে জল নয়, মুখে হাসি নিয়ে স্মৃতিচারণটা করুন। আমার সঙ্গে গত 16 বছরের পরিচয়, 17 বছর হয়ে গেছে ইনফ্যাক্ট। আমাদের বিভাগে ক্লাস নিতেন উনি। ক্লাস নেওয়ার জন্য উনি যে কতটা মানে ইগার ছিলেন, কতটা অ্যাংশাস ছিলেন, সেটা ওনাকে দেখেছি, মানে অদ্ভুত লাগতো। আমি ক্লাস ছেড়ে বেরোইনি, আমার পরে হয়তো ওনার ক্লাস, উনি গেটের সামনে দাঁড়িয়ে আছেন ক্লাস নেবেন বলে। আমার মানে সত্যি অদ্ভুত লাগতো ওই বয়সেও। এখনো
আজকেও মানে আমি কিছুদিন আগেও যখন মানে লকডাউনের আগেও যখন উনি ক্লাস নিয়েছেন, লকডাউনের পরে হয়তো তোরা নিতে পারেননি, তখন আমি দেখেছি আমাকে জিজ্ঞেস করেছেন কতজন আছে, কারা কারা ক্লাস করছে, আমাকে এসে বলেছেন। সুতরাং ওনার কাজের প্রতি ভালোবাসা, সাবজেক্টের প্রতি ভালোবাসা, সেটা সত্যি মানে অনস্বীকার্য, ভাবা যায় না। এই মাত্র একটা কথা বলছিল লোকেশ, মন আর মুখ এক, সত্যি কথা, ওনার মন আর মুখ এক ছিল। বিশ্বাস করুন আজকের দিনে আমি দাঁড়িয়ে কোনো রকম ছলকপট বা কোনো রকম মিথ্যা কথা বলবো, আমার সঙ্গে মতান্তর হয়েছে, সুবর্ণাদির সঙ্গে হয়নি, খুব ভালো আমার সঙ্গে হয়েছে, মতান্তর হয়েছে, মতবিবাদ হয়েছে, ফোনে হয়েছে, কিন্তু কোনোদিন আমার এটা মনে হয়নি যে উনি আমার প্রতি কোনো রকম বিরূপতা পোষণ করেছেন। পরদিন যখন দেখা হয়েছে আবার হাসি মুখেই কথা বলেছেন। এটা একটা মানে আমার এই কোয়ালিটি নেই, সত্যি কথা বলছি, কোনোদিন হবেও না, সম্ভব নয় এটা হওয়া, কিন্তু ওনার ছিল। মানে অসম্ভব ভালোবাসতেন লোককে, আপন করে নিতে পারতেন। তো এই যারা আমরা একটু পুরনো, যারা ওই বিল্ডিং এ সময় কাটিয়েছি, আমি 2006 এখানে এসেছি, 2014 এই বিল্ডিং হয়েছে, ওই বিল্ডিং এ যারা সময় কাটিয়েছেন তারা জানেন যে ওই একটা স্টাফ রুমের মধ্যে আমরা সবাই যখন থাকতাম, অরুণদা আছেন, দেখেছেন, আজকে রিটায়ার করে গেছেন, এখানে যারা পুরনো আছেন, নইতে আছেন, শোভনদা আছেন, এন স্যার আছেন, অলোকেশ কিছুটা হয়তো দেখেছেন। ওই যে স্টাফ রুমটার মধ্যে আমরা যে সময়টা কাটিয়েছি না, আমার মনে হয় ওটা মধ্যে আমার জীবনের গোল্ডেন পিরিয়ড। হই করতে করতে ক্লাসে যেতাম, ক্লাস থেকে ফিরে এক কাপ চা খেয়ে আবার হই করতে করতে ক্লাসে ছুটতাম। তখন ওই মাঝখানে ওর পিছনে লাগা হাসি ঠাট্টা করা, মানে অসম্ভব ভালো দিন কেটেছে। এই বিল্ডিংটা হওয়ার পরে ওই দিনগুলো প্রচন্ড মিস করি। আর মধুমিতাদির ওই সংস্কৃত মনস্কতা বা আধ্যাত্মিক ব্যাপারটা তো আছেই, সবাই জানেন। ব্রহ্মকুমারীজের প্রোগ্রাম করার জন্য আমি অনেকবার বলেছি যে ওইটা খালি আমাদের স্টুডেন্টদের জন্যই করুন, মানে কমার্সের স্টুডেন্টদের জন্যই একবার করে করুন। সেখানে অনেক স্টুডেন্ট আছো যারা হয়তো অনুষ্ঠান করে দেখেছো কিনা জানি না, তো তার স্মৃতিচারণ করছি আজকে। এটা ভাবতে খারাপ লাগছে ঠিকই, কিন্তু we should carry her legacy, the legacy of love, the ever smiling face. আমি আশা করব সবাইকে, সবাই স্মৃতিচারণ করুন, মনে রাখুন, তাকে শ্রদ্ধা জানান, হাসি মুখে জানান। ধন্যবাদ। মধুমিতাদি যদি পবিত্রতা বলে কোনো শব্দ হয়, আমি জানি না, ফিল করিনি কখনো, কিন্তু যদি পবিত্রতা শব্দটা থাকে সেটা মনে হয় মধুমিতাদির গায়ে দেওয়া যায়। মধুমিতাদির জন্য পবিত্রতা দেখলে সত্যি আমি পবিত্রতা কেমন জিনিস জানি না, আমাকে দেখলে আমার মনে হতো যে এইটাই পবিত্রতার বোধহয় মূর্ত রূপ। পবিত্র এরকমই হয় মানুষটা। এবং যা করতেন, ঝগড়া যদি করতেন, মনে হতো এমনি ঝগড়া করছেন, ওটা ওনার ভেতরকার কথা নেই, এমনি ঝগড়া করতে হয় বলে করছেন। আমরা যেমন প্রফেটদের ক্ষেত্রে দেখে থাকি যে মানব রূপ ধারণ করেছেন বলে তিনি মানবের মতো আচরণ করছেন, আসলে তিনি তা নন আর কি, তার ভেতরটা ওরকম নয়। তা উনিও মাঝে মাঝে বোধহয় ইচ্ছে করে ওরকম করতেন, যেটা ওনার ভেতরকার নয়। আমরাও দেখতে পাচ্ছি যেটা মধুমিতাদি কেন করেন। এবং শিশুর মতো সারল্য, একেবারেই শিশুর মতো। মানে আমরা অনেক সময় ভাবতাম যে একটু প্যাচগুলো কেন মধুমিতাদি বোঝেন না, বুঝলে তো অনেক সুবিধা হয়। যেখানে ধরুন আমরা আশা করছি যে এটা মধুমিতাদি, ওখানে না বললেই ভালো হয়, দেখা গেল মধুমিতাদি একেবারে সেটাই খুলে পরিষ্কার করে বলে দিলেন। ঠিক আছে, এতটাই সরল একেবারে, মানে শিশুর সারল্য যদি বলতে হয় মধুমিতাদির মধ্যে ছিল। দেবলীনার সঙ্গে মধুমিতাদির সম্পর্কটাকে কোনোভাবেই বলা যাবে না যে এটা সহকর্মীর সম্পর্ক। হ্যাঁ, এটা ঠিক কি সম্পর্ক সেটা দেবলীনা নিজেও জানে কিনা আমি জানি না। দেবলীনার কাছ থেকে একটুখানি শুরু। এরকম একটা সুখস্তব্ধ মুহূর্তে ঠিক কি বলা উচিত আমি জানি না। তবে আমাদের ইংরেজিতে একটা কথা আছে, থিং উইথ গ্রিফ ইজ দ্যাট ইট ডিমান্ডস টু বি ফেল্ট। তো যে কষ্টটা অনুভব করছি সেটা কতটা বলে উঠতে পারবো জানি না।
মধুমিতাদির সাথে আলাপ 2006। আমি এই কলেজ জয়েন করেছি 1 সেপ্টেম্বর। দ্বিতীয় দিন কলেজে আসছি, রাস্তাঘাটগুলো তখনও সড়গড় হয়নি। এই রিক্সা দেখে রিক্সার দিকে এগোতে দেখছি মধুমিতাদি রিক্সা উঠছেন। আমাকে হাতছানি দিয়ে বললেন, এসো এসো আমার সঙ্গে চলো। যিনি রিক্সা চালাতেন লক্ষণ চাচা, পরে আমাদের একচেটিয়া হয়ে গেছিলেন। লক্ষণ চাচা হেসে মধুমিতাদিকে বললেন, আপনার লড়কি হ্যাঁ? আমি তাড়াতাড়ি না বলতে যেতে মধুমিতাদি আমাকে থামিয়ে বলল, হ্যাঁ মেরা লড়কি হ্যাঁ। মধুমিতাদির সাথে আমার সম্পর্কটা কিন্তু সেরকমই ছিল। এবার যখন ফিরে এলেন অসুস্থ হওয়ার পর, একদিন খুব সুন্দর একটা শাড়ি পরে এসেছিলেন। আমি মধুমিতাদির গাল ধরে বলে, মধুমিতাদি তোমাকে কি সুন্দর লাগছে। মধুমিতাদি আমাকে জড়িয়ে ধরে বললো, তুমি বড্ড বেশি বেশি ভালো। সুবর্ণাদি যে কথাটা বললো, সংসারে বেশি বেশি ভালো বলা মানুষগুলো যেন বড্ড কমে যাচ্ছে। চার্লস ল্যাম্বের কথাটা আজকে ভালো করে অনুভব করতে পারছি। What a distance there is between life and death. ঠিক আগের অক্টোবরে আমি আমার মাকে হারিয়েছি। 1 বছর হয়নি এখন। এবং এটা খুব দুর্ভাগ্যজনক যে আবার এই অক্টোবরে যে আমাকে লড়কি হ্যাঁ বলেছিল, সে মাতৃস্থানীয় একজনকে হারালাম। যাই হোক, যে প্রণতিদি বললেন, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি তবুও আনন্দ, মহা আনন্দ জাগে। মধুমিতাদির আজকে জন্মদিন, তাই আরেকবার বলি, ভেরি হ্যাপি বার্থডে মধুমিতাদি। উইশ ইউ আ ভেরি হ্যাপি 60th বার্থডে। তুমি খুব খুব ভালো থেকো, আর এইভাবেই আমাদের স্মৃতিতে বেঁচে থেকো। আমাদের প্রিয় কবির কথায় শেষ করি, ভরা থাক স্মৃতি সুধার বিদায় পাত্রখানি। ধন্যবাদ। অরুণদার সঙ্গে মধুমিতাদির সম্পর্ক সংস্কৃতির সূত্রে কথা। দুজনে আমি যতটুকু শুনতাম আর কি, মনে হতো অরুণদার সংস্কৃতি জগতের মানুষ, মধুমিতাদিও সংস্কৃতি জগতের মানুষ। এই দুজনের মধ্যে যখনই কথা হচ্ছে, কোনো লিঙ্কের দরকার হচ্ছে না, লিঙ্কটা অটোমেটিকলি তৈরি হয়ে যাচ্ছে এবং সেটা ওই লিঙ্কটা সংস্কৃতির লিঙ্ক। তো অরুণদার কাছ থেকে একটুখানি শুনে নেব আমরা। আমি গতকাল খবরটা হঠাৎই পাই, সরজিৎ আমাদের কমার্স ডিপার্টমেন্টের টিচার আমাকে ফোন করে বললেন এরকম একটা হয়েছে। আসলে এর সূত্রটা আমার 22 সালে খানিকটা জানা ছিল, যেহেতু অনেকের একটা কথা বললো যে আর একটা সংস্কৃতি জগতের কথা, ওটা আগে বলে নিই। সংস্কৃতি জগৎ মানে আমাদের ইভিনিং কলেজে, অর্থাৎ বিদ্যাসাগর মেট্রোপলিটন নতুন নাম যে হয়েছে সেই কলেজে ড্রামা ক্লাব আছে। ড্রামা ক্লাব একটা সময় আমরা যখন এই শেষের দিকে, উনি ছিলেন আপনারা জানেন যে স্টুডেন্টস অ্যাক্টিভিটি কমিটি কনভেনার ছিলেন বলে, তো হোল ব্যাপারটা দেখতেন। তো উনি শেষের দিকে আমি যখন জিজ্ঞেস করলাম যে ওটা কি হচ্ছে বা আমাদের আর কি হবে, তখন উনি দেখলাম যে আগের উৎসব উদ্যোগটা ওনার মধ্যে ছিল না। তার আগে আমাকে বলেছিলেন আমার হার্টের কিছু প্রবলেম হচ্ছে, আমার খুবই প্রবলেমের মধ্যে রয়েছে। যাই হোক, এগুলো সব বাস্তব। আমি একটু কথা বলছি, যেহেতু বিদ্যাসাগর ইভিনিং কলেজ আর বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ এই দুটো পার্টেই আমি ছিলাম। বিদ্যাসাগর ইভিনিং কলেজে 2001-এ উনি জয়েন করেছিলেন, সম্ভবত সুজিত বাবুর জায়গায়, সুজিত সরকার, ডক্টর সুজিত সরকার ম্যাথমেটিক্সের। আমাদের ডিপার্টমেন্ট কমার্স, আমার সহকর্মী বলেছেন
সরজিৎ, যে কমার্সের সাথে বাণিজ্যের একটা গভীর সম্পর্ক, এগুলো ইন্টার ডিপার্টমেন্টাল সাবজেক্টই পড়াতে হয়। ম্যাথামেটিক্সের টিচারদের অবশ্যই আমাদের ডিপার্টমেন্টে আসতে হবে, পড়াতে হবে। তারপরে মাঝখানে এইচএস ছিল। যাই হোক, মধুমিতাদির একটা অসহায়তা আমার জানা ছিল, সেটা হচ্ছে যে আমাদের তখন স্টুডেন্ট ছিল প্রায় 100-150 একটা ক্লাসে থাকতো। আমি সেই অভিজ্ঞতাটা বলছি কমার্সের। তা দিদি ফিরে এসে বললেন, আরে আপনাদের বাড়িতে এই কমার্সের স্টুডেন্টরা এত দুষ্টু, অসভ্য বলতেন, এত দুষ্টু, এত বিরক্ত করে। তা উনি কিন্তু বহু চেষ্টা করে ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেন, এটা আমরা দেখেছি। ওনার মধ্যে সেই জিনিস দেখিনি, কোনোদিন উত্তেজিত হয়ে এটা কিছু একটা করে ফেললেন, কিছু একটা বললেন, এই জিনিসটা ছিল না কখনোই। তো সেই যাই হোক, বহুদিনই আর বাকি কথাগুলো সবাই বলে দিয়েছেন। ওই বিল্ডিং এ একটা সুন্দর পরিবেশ ছিল, যেটা কিন্তু এখনকার স্টুডেন্টরাও মিস করছে। ওখানে আমাদের ডে ইভিনিং টিচাররা বসে যে ধরনের যা কিছু হতো, সে গল্প আমাদের অন্যবাবু আছেন স্যার, যারা জানেন, সেসব নিয়ে আমি বলছি না। এবার আমার যে পার্টটা সেটা একটু বলে নিই, না বললে কম বলা হবে। আপনারা ছবিটা দেখছেন, কিন্তু আরো একটা ছবি আছে, সেটা হচ্ছে যে নাটক, থিয়েটার। থিয়েটারে ইভিনিং কলেজে ড্রামা ক্লাবের যদি যেটুকু সাফল্য এসেছিল, তার মূলে কিন্তু আমাদের এই মধুমিতাদের যে ঐকান্তিক প্রচেষ্টা, যে কি বলবো, এগুলোকে যে অনুপ্রেরণা, ইন্সপিরেশন, যেভাবে আমরা অনেক বাধা পেয়েছি অনেক রকমের। আপনারা জানেন যে আমাদের রুম কম বা অন্য কিছু, ক্লাস দেওয়া যায় না, ঠিক হয় না। অনেকের আমার প্রতি আস্থাও কম ছিল, সেসব থাকতেই পারে, ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু অদ্ভুতভাবে আমাকে যখন দায়িত্ব দিয়েছিল, মধুমিতাদি যখন হচ্ছে না, একদিন দেখতে এলেন, দেখে এসে বললেন, বাহ, বিদ্যাসাগরের উপর আমরা একটা নাটক করছিলাম। আমাদের ছেলেমেয়েরা সেই নাটকটা তুলেও ছিল, এবং মর্নিং কলেজে এক জায়গায় আমাদের প্রতিযোগিতা হচ্ছিল, সেখানে তারা পার্টিসিপেট করেছিল। আমরা সেকেন্ড হয়েছিলাম, যেহেতু 2-3 সেকেন্ড নাকি জানি না, 10 সেকেন্ড বোধহয় টাইম ওভার হয়ে গেছিল। কিন্তু নাটকটা ভীষণ ইমপ্রেসিভ হয়েছিল বিদ্যাসাগরের। আসলে রবীন্দ্রনাথের নিষ্কৃতি অংশ থেকে আমি নাটকটা নিজেই বানিয়েছিলাম, সেটা করেছিলাম। আমার এই আজকের দিন এই কথাগুলো বলছি একটাই কারণে, যে একজন গণিতের মানুষ, ভয়ঙ্কর রকমের, তার সম্পর্কে সব বলা হয়ে গেছে, আমার নতুন করে বলার নেই। তিনি কিভাবে থিয়েটার, নাটক, যিনি যার এরকম একটা মিশনারি কি বলবো মনোভাব, মানে সেই মানসিকতার মানুষ, তিনি কিভাবে থিয়েটার, আমরা যে থিয়েটারকে অনেকেই খুব হেলাফেলা করি, যে মাছ কাটছে বাজারে, সে বলবে কি নাটক করছিস নাকি, তো নাটককে ওই রকম রাস্তায় ফেলে দেয়, কিছু অন্যভাবে কথা বললে নাটক করছি নাকি। সেখানে মধুমিতাদি ভীষণ সিনসিয়ারলি আমাকে সবসময় সাহস দিয়ে গেছেন। তার কারণই হচ্ছে মধুমিতাদি হচ্ছে প্রো স্টুডেন্ট একজন টিচার। আমি যেটুকু তাকে পেয়েছি সাংঘাতিকভাবে। আর ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের যে একটা প্রাইজ দেওয়ার ব্যাপার আছে, সেটা আপনারা সবাই জানেন, স্টুডেন্টরাও জানে, এখনো হয়তো চলছে। তার জন্যে ডক্টর প্রভাত রঞ্জন ঘোষ, মানে আমারও স্যার, তিনি একটা ফান্ড করেছিলেন কোঅপারেটিভ সোসাইটিতে, একটা ডিপোজিট আছে ওখানে, তার থেকে যে ইন্টারেস্ট পাওয়া যায়, সেই ইন্টারেস্টটা কিন্তু টাকাটা প্রত্যেক বছর তোলা হয়, তুলে স্টুডেন্টদের জন্য গিফট কেনা হয়, এবং এখনো চলছে। উনি কিন্তু আর যাই খবর নেন না, আমাকে জিজ্ঞেস করেন, আমাদের ওই টাকাটা পাবো তো, আমরা কি, আমরা এই, হ্যাঁ সব ঠিক আছে, আপনার কোনো চিন্তা নেই। এই মানুষ, মানে এটা আমি বলছি যে ডক্টর প্রভাত ঘোষ এবং তার যে যারা সব মানে শিক্ষক ছিলেন, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট চিরকালই আমাদের ইভিনিং কলেজের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট অসম্ভব, মানে এর যে কি বলবো, অন্য জায়গা থেকে অনেক বড় বড় কলেজ থেকেও তারা স্টুডেন্টরা এখানে এসে তাদের কি বলবো পার্ট নিতেন, বা তাদের সাথে আমাদের টিচারদের সাথে সবাই কাছে আসতেন সংস্পর্শে। আমি এই কথাগুলো এখানে বলছি এই কারণে, আমি তো কাঁদতে পারবো না, একটা মানুষ চলে যাও, আমিও তো চলে যাবো কিছুদিন পরে হয়তো, কাঁদতে পারবো না এই কারণে যে কেঁদে কিছু লাভ নেই, আমাকেও যেতে হবে, আপনাদের সবাইকেই যেতে হবে আগে পরে। কিন্তু তিনি যে আজকে একটা দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছেন,
শিক্ষক হিসাবে দেখুন, বিবেকানন্দ 39 বছর বয়সে চলে গেছিলেন, কিন্তু আজও বিবেকানন্দ অমর হয়ে আছেন আমাদের নীতি আদর্শে। আমরা তাকে এখনো নিতে পারিনি সবটা। সেরকম মধুমিতা দি আমার মনে হচ্ছে যে আমাদের কলেজে একজন সেই রকমই আদর্শ একজন শিক্ষিকা। আর আমি এর ভেতর দিয়ে একটা কথা বলবো, যদি ড্রামা ক্লাব কখনো কিছু করে, যারা নতুন যারা ড্রামা ক্লাব বা অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছেন, মধুমিতা দির স্মরণে অন্তত ড্রামা ক্লাবেও কিছু একটা স্মৃতি করে রাখবেন এবং প্রতিযোগিতা বা এই ধরনের স্টুডেন্টদের মধ্যে করে চেষ্টা করবেন তাকে মনে রাখা। আর বেশি কিছু করবো না। তো ওনার একটা আফসোস ছিল বিদ্যাসাগরের উপর যে নাটকটা পার, 22 সালেও কিন্তু উনি খুব চেষ্টা করেছিলেন, বললে আমি আর পারছি না, কারণ এখন আর সেই পরিবেশ নেই, সেই পরিস্থিতি নেই। আমাদের স্টুডেন্টদের করা নাটকটা আমরা এখানে কিন্তু দেখাতে পারিনি, আমাদের কলেজে কাউকেই দেখাতে পারিনি। শুধু আমি এখানে করেছিলাম বিদ্যাসাগরের উপর নাটকটা, সেটা হচ্ছে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এখানে একটা অংশ দিয়েছিল। সেই আফসোসটা ওনার ছিল, কারণ উনি বিদ্যাসাগর নাটকটা ভীষণভাবে পছন্দ করেছিলেন। নাটকটি পার নামে আমি তার তৈরি করেছিলাম স্টুডেন্টদের নিয়ে। তাই আমার একটু কষ্ট হয় যে ওনার একটা আফসোস রয়ে গেল। এটা খুব সামান্য ব্যাপার, কিন্তু না বললেই নয়। তো এগুলো হচ্ছে দিক একজন পূর্ণ শিক্ষকের। আমার মনে হয় এগুলো দিক যেটা স্টুডেন্টরা গ্রহণ করতে পারবে। আর বেশি কিছু বলতে চাই না, আমি এমনি দীর্ঘায়িত করে ফেলেছি। তার আত্মার শান্তি কামনা করি, যেটা করতেই হয়। ভালো থাকুন যেখানে থাকুন। মধুমিতা দি ছাত্রদের কাছে ছিলেন অত্যন্ত গ্রহণযোগ্য, এবং শুধু পড়ানো নয়, পড়ানোর বাইরেও তিনি ছাত্রদের সঙ্গে এমনভাবে ইন্টারেক্ট করতেন যে ছাত্ররা তার আন্তরিকতার ছোঁয়াটা পেয়ে যেত। আমরা তপব্রতর কাছ থেকে, আমাদের প্রাক্তন ছাত্র, আর তপব্রত কথা শুরুর আগে আমাদের দুই প্রাক্তন ছাত্র ইন্দ্র আর অরিন মধুমিতা দিকে একটু পুষ্পার্ঘ্য নিবেদন করবো। আমি যখন কালকে সকালে শুনি ব্যাপারটা, আমি তখন সকালবেলা পড়াচ্ছিলাম, আমি শুনে এতটাই দুঃখ হয়েছে, আমি জাস্ট 1 মিনিট চুপ করে গেছি। আর যখন গ্রাম থেকে এখানে আসি পড়তে, আমি কলেজের আসার রাস্তাটাও ঠিকঠাক জানতাম না। তো প্রথম ক্লাস ম্যাম ছিল, আমি অনেকটাই দেরি করে ক্লাসে পড়েছি। মানে একটা ভয় ছিল যে ফার্স্ট দিন ক্লাসে যাচ্ছি, তাও এতটা লেট। কিন্তু মানে ক্লাসে ঢুকে যখন ম্যামকে দেখি, বুঝতে পারি যে স্যারেরা বলছিলেন এখন ম্যামের ক্লাস নেওয়ার কথা। আমি স্যারদের মুখেই শুনেছি যে প্রভাত নন্দিনী ঘোষ স্যার, মানে উনি সামনে সিনেমা হল থেকে স্টুডেন্টদেরকে ধরে নিয়ে আসতেন ক্লাসের জন্য। আমি স্যারকে দেখিনি, কিন্তু এমডিজি ম্যাম যেভাবে আমাদেরকে ক্লাস করানোর জন্য, মানে আমি ম্যামের ক্লাস কোনোদিনই মিস করতাম না। এবার আমাদের কিছু বন্ধু বান্ধবরা যারা ক্লাস ছেড়ে চলে যেত, ম্যাম এভাবেও মানে রোজ ম্যাম এসে ক্লাসে একটাই, ওরা কেন চলে গেল। উনি এতটাই মানে ক্লাস নেওয়ার জন্য আগ্রহী ছিলেন, উনি যদি রাস্তায় কাউকে দেখতেও পেতেন হয়তো বাড়ি চলে যাচ্ছে, উনি রাস্তা থেকে ধরে নিয়ে চলে আসতেন। শান্তি কামনা করি। কোনো ব্যাপারে, বিশেষ করে সঙ্গীতের ব্যাপারে মধুমিতাদির
জ্ঞান কিন্তু যথেষ্ট ছিল। উনি সঙ্গীত উচ্চারণ সঙ্গীত শিক্ষা করেছেন দস্তুর মতো, এবং আমি দেখেছি একটা গান বাজছে, ও বাগেশ্রী বাজছে না, মানে গানের এক লাইন শুনে রাগটাকে চিনে ফেলার ক্ষমতা ওনার ছিল। কিন্তু কখনোই উনি নিজে যখন গাইতেন তখন সবসময় ঠিক মতো হলো না, না স্টাফ রুমে এসে যেটা এখানে গাইবেন, খেলি ছবি বিশ্বলয়ে কদিন আগে এখানে গাইবেন, গাওয়ার আগে অলরেডি কম্পিউটারে চোখ দিয়ে সবসময় বসে থাকলে হবে নাকি ওরকম করে, আমি তো গাইবো আগে গানটা, তুমি একবার না শুনলে হয় নাকি, আমি গাইছি হ্যাঁ বলে স্টাফ ওখানে বসে বসেই খেলি ছবি বিশ্বলয়ে গাইতে শুরু করলো। চড়ার দিকে গলাটা যাচ্ছে না, সব ঠিকঠাক যাচ্ছে, কিন্তু তারপরে উনি, আমি এখন বুঝি এটাই বোধহয় ডায়নামিক থাকা, মানে সব ব্যাপারে স্থির সিদ্ধান্তে পৌঁছে যাওয়া, সব ঠিকঠাক হচ্ছে এটা নয় আর কি। উনি কিন্তু স্থির সিদ্ধান্তে কখনো পৌঁছতেন না, সবসময় মনে হতো যে হলো না ঠিকঠাক, যে আর একটু গাইতে চাইছিলাম যেটা চাইছিলাম, এবং কত কঠিন কঠিন গান গাইতেন, হ্যাঁ প্রতি মুহূর্তে এটা কিন্তু বলতেন যে গানটা ঠিক গাওয়া হলো না। তো অপূর্ণতা না পাওয়া, মানে এই যে ঠিক হলো না, এই বোধটাই বোধহয় ওনাকে আরো 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 এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতো আমার মনে হয়। শ্যামাশ্রী দু চার কথা বলবো। দিয়ে আর আমি যখন জয়েন করার পর আমরা জানলাম যে আমরা একই ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, যাদবপুর ইউনিভার্সিটি, এবং মধুমিতাদি যিনি গাইড ছিলেন কেসিডি স্যার বিনয়চন্দ্র দাস, উনি আমারও কো গাইড ছিলেন। আমি মধুমিতাদিকে বললাম ভালোই হলো মধুমিতাদি, তুমি কিন্তু আমার হেল্প করবে ফাংশনের অ্যানালিসিস। বলে ওরে বাবা, ওর থেকে আমি বহু কষ্টে বেরিয়েছি, তুমি কিন্তু আমার কাছে কিচ্ছু এলো না, আমার কাছে কিচ্ছু নেই। তারপর আমরা সবসময় পাশাপাশি বসতাম, মানে ওল্ড বিল্ডিংয়েও আর এখানেও যে উপরে আগে স্টাফ রুমটা ছিল সেখানে মধুমিতাদি আর আমি পাশাপাশি বসতাম। মধুমিতাদি ব্যাগ খুলতো আর ব্যাগ থেকে সব টাকা পয়সা করে যেত, এই বিভিন্ন ওই একটা কভারের মধ্যে রাখতো, মানে খাতার মধ্যে। আমি বলছি মধুমিতাদি টাকা সব পড়ে যাচ্ছে, বলে দেখো না সব আমি যে কোথায় কি রাখি খুঁজেই পাই না, আমার কানের দুলটাও কাজের মহিলা নিয়ে নিল, এখন তার একটা বানাও না, আর আমি করবো না। তারপর যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যেত আমরা একটু জোর করে টিপ পরিয়ে দিতাম, মধুমিতাদি দেখো টিপ পরলে তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। তো লকডাউনের পরে তো সত্যি ভীষণ আপনার, কোনো সময় আমাকে আর বকাও না, আমরা সব সময় একসঙ্গে টিফিন শেয়ার করতো, রোজ টিফিন এনে দেখো আমার কাজের মেয়েটা যে কি রান্না করেছে, খেয়ে দেখো না শ্যামাশ্রী ভালো লাগছে কিনা, একটু ব্রকলি খাও, একটু ব্রকলি নাও, একটু সবজির দিকটা নাও। আবার আপেল বার করতে হবে, আমি আপেল এনেছি, তখন আমি দই দিয়ে একটা মাটি আনতাম, ওদের বলতো তোমার ওটা আমি খেয়ে দেখবো, আমার ভালো লাগলে আমি দই আনবো। আমি দিয়েছিলাম, ওদের ভালো লাগবে না, এটা এটা আমি এমনি খাই। আর মধুমিতাদির কি গান শুনতাম আমরা যখন পড়বো, মানে 10:30টায় ক্লাস শুরু হওয়ার পরে যখন আসতাম তাড়াতাড়ি, মধুমিতাদিও আসতো, গান শুনতাম। আর মধুমিতাদি খালি গান করে, আর অলোকেশদা সঙ্গে সঙ্গে রাগ, অলোকেশদা তো খুব জানে, সঙ্গে সঙ্গে এই রাগ, আর মধুমিতাদি একের পর এক গান করতো। আর যখন করতো না আমি গান চালাতাম, বিভিন্ন বিভিন্ন একটু অফ সাইডে গান চালাতাম, মধুমিতাদি আবার গাইতো। মানে একটা যেরকম হতে পারে, মানে আমি এরকম যে হয়, মানে আমি ভাবতেই, মানে কাছের কেউ যে এরকম চলে যেতে পারে তাকে। আমি আবার মধুমিতাদিকে বলেছিলাম, কেন মধুমিতাদি তুমি বিয়ে করলে না, তুমি এত জানো, এত জ্ঞানী, এত গান জানো, তোমাকে দেখতেও সুন্দর, কি সুন্দর তুমি লম্বা, তোমার মুখ কত সুন্দর, তোমার স্কিন কত ভালো। তাতে আমার মধুমিতাদি রাগ করেছিল, আমার বলবো তুমি এত ছোট মানুষ, আবার আমাকে বলা হচ্ছে আমি কেন বিয়ে করি। আমি না না, মানে তোমাকে দেখে আমি বুঝতে চাচ্ছি যে আমি বিয়ে করবো কিনা, তখন আমি বিয়ে করিনি তো, তখন আমি বলেছি। সেদিনও মধুমিতাদি বলছিল না যে শ্যামাশ্রী ওইটুকু মেয়ে এসে আমাকে জিজ্ঞেস করছে আমি বিয়ে করিনি কেন। তারপর আমি বলেছিলাম তাহলে মধুমিতাদি তুমি যে বিয়ে করলে না, তোমাকে কে দেখবে, তোমাদের বয়স হচ্ছে, তোমার শরীর খারাপ হচ্ছে, তুমি বাড়ি নিয়ে এত চিন্তা করছো,
তুমি এই উকিল এসবের কি ছেড়ে দাও, তুমি মহসিনদার বাড়ির কাছে একটা ফ্ল্যাট নিয়ে থাকো, মহসিনদা তোমার কত ভালোবাসে, মহসিনদা তোমাকে দেখতে পারবে। তার ইচ্ছে ছিল, আমি বুঝতে পারতাম, তার ইচ্ছে ছিল মহসিনদার বাড়ির কাছে গিয়ে থাকার ইচ্ছে ছিল, মানে তার খুব ইচ্ছে ছিল। আমি দেখেছি যে কেউ একজন যদি থাকতো তার আপন, মানে সবসময় সঙ্গে যদি থাকতো। আমি তখন বলেছিলাম, যদি বিয়ে করলে না, বলে তুমি খালি বর, তুই খালি না, তুমি খালি বর 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 করিস। আমি হ্যাঁ তা করি। তবে তখন মধুমিতা বলেছিল যে আমি যার কেউ নেই তাকে ভগবান দেখে, আমাকে ভগবান দেখবে, তাই বোধহয় ভগবানই দেখেছে, তাই কোনো রকম কষ্ট ভোগ ছাড়াই সুস্থভাবে যে চলে যেতে পেরেছে হাসি মুখে। তো আর 5টা বছর বাঁচতে পারতো মধুমিতা। আমি সবসময় চাইতাম যে তুমি 65 বছর অবধি বাচ্চা আমাদের সঙ্গে থাকো, তোমার গান শুনবো, তোমার সঙ্গে গল্প করবো, তোমার টিফিন খাবো, মধুমিতাদির আত্মার শান্তি পাক। মানে আমি কখনো স্টেজে কখনো উঠে কখনো কিছু বলতে পারিনি, আমি কিছু বলতে পেরেছি। মধুমিতাদিকে আমি সত্যিই খুব ভালোবাসি। মধুমিতাদি, তুমি ভালো থাকো, তোমার ভালো জন্ম হোক যদি হয়, জীবনের সব আশা পূর্ণ হোক যা তুমি এই জন্মে পেলে না। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা সাথীদের দু একটা কথা শুনব। সাথীদির সঙ্গে মধুমিতাদির সম্পর্ক অন্যদের সঙ্গে সম্পর্কের সঙ্গে কোনো রকম মেলানো যাবে না, সেটা সাথীদি বলতে পারবে। এবং সাথীদি স্বরূপে মধুমিতাদিকে কাউকে না জানিয়ে দেখতে গেছেন, এবং গেছেন ওইখানেও আমি যে কথা সন্দীপের ক্ষেত্রে বলছিলাম যে সাথীদি স্বাভাবিক থাকার মানে দেখানোর চেষ্টা করছে যে আমি স্বাভাবিক, কিন্তু আমি বুঝতে পারছি যে সাথীদিরও ভেতরটা কিন্তু মধুমিতাদির জন্য কেঁপে উঠেছে। স্মৃতিকোটার দুটো ঘটনা শুধু শেয়ার করি। এই কলেজে আসার পর জয়েন করার পরই আমার মা চলে গেল। সেই দিনটাতে তখন সবে নতুন তো, এবং মার যাওয়াটা এত আকস্মিক ছিল, আমি কিন্তু সেই সময় কাউকে পাইনি, শুধু পেয়েছিলাম মধুমিতাদিকে। কারণ তিনি বুঝেছিলেন যে যে ভ্যাকিউমটা তৈরি হয় সেই ভ্যাকিউমটা ভরা খুব কঠিন, সেটা দরকার হয় সময়। দিদি কিন্তু শুধু পাশে আসা নয়, আমাকে রাস্তা দেখিয়েছিলেন যে আমার সঙ্গে চলো বেলুড়ে। যাতায়াত শুরু করলাম রামকৃষ্ণ মিশন এবং পূর্ণাথ মহারাজের সঙ্গে। রাস্তা দেখলাম এবং নিজের মধ্যে একটা বিশ্বাস তৈরি হলো, এবং মনে হলো যে আমি যেন সব কিছু উতরাতে পারবো। ঝগড়াও করেছি দিদির সঙ্গে, বেশ একটু খুনসুটে ভাব ছিল। আমি কেন জানি না, দিদি আমি যেটা কিছু বললে দিদি কিন্তু সঙ্গে সঙ্গে সেটা বিরোধিতা করতো, কিন্তু স্টিল কোথাও যেন দিনের শেষে আবার জড়িয়ে ধরে ভালোবাসাটা গালটা টিপে দেওয়া, সেটাও কিন্তু করে, মানে থামেনি। তাহলে দিদিকে আমি প্রত্যেকটা মুহূর্তে এই জন্যই দেখি যে আমার মা কিংবা বাবা চলে যাওয়ার পর যখন সেই ক্ষেত্রে পাশে দিদির মতো এসে দাঁড়ানো, সেটা কিন্তু আমার দিদিকে দেখে শেখায়। কোনো কিছু না ভেবে, কোনো কিছু না করে এগিয়ে যাওয়া। এবং চলে যাওয়ার আগে আমি তো খুব সাধারণ মানুষের মতো থাকি, এবং সাধারণ মানুষই। দিদি আমাকে একটা অসম্ভব সুন্দর শাড়ি দিয়ে গেছেন, কারণ জানতেন যে আমি তো একটু ভিখারিদের মতো থাকি, 400-500 টাকা করে তার বেশি উঠতে পারি না, কিন্তু দিদির শাড়িটা ভারী সুন্দর, পরলে আমাকে নিজেরই মনে হয় বেশ ভালো ভালো লাগছে। সেটা কিন্তু সারা জীবন থাকবে, আমার মেয়ের বিয়েতেও আমি সেটাই পরে আসবো। শ্যামশ্রী কিছু একটি কথা বলবে। আচ্ছা, আমার বক্তব্যটা আইটিনারির ভেতর ছিল না, কিন্তু ভীষণ বলতে ইচ্ছে করলো। কারণ প্রথম কথা হলো অলোকেশটা। এবারে আমি যখন ডিবেট কমিটির কনভিনার ছিলাম, সাব কমিটি যেটা, তো একবার ওই 26 সেপ্টেম্বর যেটাতে মানে মধুমিতাদি, মানে ওটা ওনার পুরো ইয়ারের ডিফাইনিং মোমেন্ট, মানে ওটাতে সমস্ত রকমভাবে উনি ইনভলভ থাকতেন, মানে প্ল্যানিং, এক্সিকিউশন সব।
তো আমি বললাম যে অলোকেশ দা টপিকটা বলেছে, কিন্তু ওদেরকে মেন্টারিং, আমি তো সবসময় যখন কথা বলি ইংরেজি বাংলা সব মিশিয়ে বলি, তো ওটা ভালো লাগছে না। তখনই বলে কেন, কি কে বলেছে? দারুণ লাগছে, অলোকেশও দারুণ, কিন্তু তুমিও খুব ভালো বলেছো। তো ওই এখন আজকে উনি এত ভালো কম্পেয়ারিংটা করছে অলোকেশ দা, কোথাও আমার কথা মনে হচ্ছে শি ইজ রাইট হিয়ার। আর মানে উনি নিজের সেটিংটা কি দারুণ করে ফেলেছেন। এই বেলুন মানে এটা কখনোই মনে হচ্ছে না খুব একটা মানে কোথাও খুব কষ্ট হচ্ছে, কিন্তু সেই মানে শি ইজ উইথ আস, সেই ব্যাপারটা মনে হচ্ছে। আর আমার সঙ্গে সম্পর্ক যেরকম সবাইকার সঙ্গে সেরকমই, মানে ইট ওয়াজ আনবিলিভেবল যে কি করে উনি কানেক্ট করতেন এক মোমেন্টে, মানে এতটাই ওনার কি বলবো স্পন্টেনিটি ছিল বা একটা অথেন্টিসিটি ছিল। আমিও প্রথম যখন আসি তার 2-3 দিন বাদে আমি জিজ্ঞেস করছি তোমার নাম কি, তুমি নতুন এসছো, তারপরে আমি কোন কলেজ থেকে এসছি সব জানার পর তোমাকে আমার খুব ভালো লাগে। মানে এতটা আর্টলেসলি কেউ আমার কোনোদিন বলেনি। মানে এইটা যে কত একজন মানুষের কোন লেভেলে ডেপথ ম্যাচিউরিটি থাকলে যে সে এইভাবে মানে কোনো ফিল্টার ছাড়া কথা বলতে পারে, এটা আমি, এবং এখানে সবাই তাই বললো। অ্যাকচুয়ালি ওনার মধ্যে যেটা ছিল যে নোবেলিটি বা গ্রেস যেটাকে আমরা ইংরেজিতে বলি, সেটাই কিন্তু সবাইকার মধ্যে রিফ্লেক্টেড হতো, এবং ওটাকেই উনি বলতেন তুমি খুব ভালো। মানে ওইটাই, মানে আমরা কিন্তু ভালো সেরকম হয়তো ছিলাম না, বাট she brought the best version of herself, মানে সব সময় উনি সেটা দেখতেন। ওই অলোকেশ দাও দাও, মহসিন দারুণ, শ্যামাশ্রী দারুণ, মানে এভরিওয়ান, আমি আজ অব্দি শুনিনি she was মানে incapable of any kind of negative criticism or small talk, আমি শুনিনি কোনোদিন অন্তত, মানে আমি এখানে যতদিন ওনাকে দেখেছি। এবং যখন উনি কারোটা কিছু পছন্দ হতো না তখন বলতেন এটা তুমি কেন বললে, এটা খুব বাজে বললি, মানে ছোট বাচ্চার মতনই একদম, মানে ওই যে বললাম উইদাউট ফিল্টার এটা বলতে পারতেন। এবং সেদিন যখন আমি খবরটা শুনলাম ক্লাস থেকে এসে, ফার্স্টে বিশ্বাস করিনি। আমার মা কিছুদিন আগে গেছে, আমার ঠিক ওই মোমেন্টে ওই দিনের কথাটা মনে পড়ে গেল, মানে পায়ের নিচ থেকে মাটি সরে যায় কিছুক্ষণের জন্য। মানে ওনার সঙ্গে সত্যিই হয়তো আমার সেরকম, আমি সেভাবে ওনার খবর নিইনি, একদিন ফোন করেছিলাম, কিন্তু ওনার যে এই একটা এতটা সিম্পল অলমোস্ট স্পার্টান যেটাকে বলে, কিন্তু সেইটার জন্য যে ওনার মধ্যে একটা রুক্ষতা আসবে সেটা কখনো আসেনি। মানে she was sweet as well as very austere, মানে একটা ডিট্যাচমেন্ট রেখেও কিন্তু কতটা মানুষের সঙ্গে মিশে যাওয়া যায়, এটাই ওনার লেগাসি হয়তো। এবং সরজিৎ যেটা বললো, মানে টুডে উই সেলিব্রেট হার, ইয়েস হার মেমোরি ইজ ইম্পর্টেন্ট, এবং অ্যাজ ইনহেরিটার্স আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কতটা আরেকজনের সঙ্গে আরেকজনের কাছে আমাদের বেস্ট ভার্সনটা দিতে পারি, এবং সেটা কতটা মানে আমরা কতটা আনন্দ নিয়ে প্রত্যেকটা মুহূর্ত বাঁচতে পারি। আমার মনে হয় দিস ইজ হোয়াট শি টট মি। এবং এখানে যারা বললো সবাই কিন্তু দে আর সেইং দ্য সেম থিং, শি টট আস আ লেসন ইন জয়, and that's who she is, I think. Thank you. একদম একেবারে সত্যি কথা। মধুমিতাদি এই যে পার্থিব যে তার অস্তিত্ব সেটা চলে গেছে ঠিকই, কিন্তু আমার মনে হয় যে এই যে থাকাটা, এটা থাকার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে মধুমিতাদি আর কতদিন আমাদের মধ্যে বেঁচে থাকবেন। আমরা যতদিন বাঁচিয়ে রাখতে পারবো ততদিনই আমরা ডায়নামিক এটা প্রমাণ হবে, কারণ ওনার মধ্যে সেই ব্যাপারটা ছিল, কিন্তু যেটা সবাই বলছে সবার মধ্যেই কিন্তু সেই কথাটা উঠে আসছে যে উনি রিয়েলি ডায়নামিক ছিলেন, তা না হলে ওই হাসি আসে না, ওই জিনিসটা ভেতর থেকে পাওয়া সম্ভব হয় না। এবং কারোর জন্য আলাদা করে না, সবাইকে ছুঁয়ে যাচ্ছে, সেটা ছুঁয়ে যাচ্ছে এমন একটা জায়গায় যেখানে আর মুখ দিয়ে কথা বলতে হচ্ছে না, অন্তর কথা বলে উঠছে। সৌপর্ণ আমাদের প্রাক্তন ছাত্র, সৌপর্ণ দু চারটি কথা বলবে। দু 2017 সালে আমাদের এই
কলেজে আসা, এবং আর 5 জন সাধারণ লোকের মতো আমাদেরও সবারই ধারণা ছিল যে অঙ্ক বিভাগ শিক্ষকরা হয়তো সকলেই খুবই রাগী হবেন এবং ভয়ে ভয়ে প্রথমত ক্লাস করতে আসা আমাদের। কিন্তু এই মধুমিতা ম্যাম, আমাদের সবার প্রিয় এমডিজি ম্যাম, ওনার যে সারল্য, ওনার যে অভিভাবকত্বের যে ধারণা, মানে সেটা হয়তো আমাদের এই যে একটা প্রথাগত বাধাগতের যে ধারণা যে অঙ্কের লোক মানেই খুবই রাগী বা একটু ভয়ঙ্কর মানে কোনো ব্যক্তি হতে পারে, তো সেই ধারণাটাকে এই প্রথম ভাঙে ওনাকে দেখে। ওনার যে সারল্য, ওনার যে গাইডেন্স আমাদের প্রতি, কোনোদিন ওনাকে দেখিনি যে আমাদের উপর কোনোদিন গলা তুলে কথা বলতে বা কিছু। সব সময় হাসি মুখে আমাদের সব আবদার মেনে নিয়েছেন, আমাদের সব ভুল হলে আমাদের সেই হাসি মুখেই উনি শুধরে দিয়েছেন। যে মঞ্চে দাঁড়িয়ে ওনার সম্পর্কে এই স্মৃতিচারণা করতে হচ্ছে, সেই মঞ্চে দাঁড়িয়েই ওনার সাথে আমাদের মিউজিক ক্লাবের অনেক অনুষ্ঠান একসাথে আমরা করেছি। বেশি কিছু বলার যোগ্যতা আমার নেই ওনার সম্পর্কে, এতটুকু বলতে পারি যে আমাদের মানুষ করার জন্য ধন্যবাদ। আমরা এখন অনুরোধ করব, যদি আর কেউ কিছু বলতে চান মধুমিতাদির সম্পর্কে তাহলে আসতে পারেন, না হলে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আমাদের সকলের মনের কথা রবীন্দ্রনাথের গানে বলা আছে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, এবং সেখানে রবীন্দ্রনাথ শেষে যে কথা বলছেন, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। আমরা মনে হয় এই বার্তাটা যে মধুমিতাদি আমাদের মধ্যে আছে, এবং আমরা নিজেদের দায়িত্বে নিজেদের সজীব রাখার জন্য মধুমিতাদিকে এইখানে বাঁচিয়ে রাখবো, এইটা অঙ্গীকার করে এই গানের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করি। মিটিয়ে দেব লিনা
Chiru